যে শর্ত পূরণ না করে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম হয়েও চান্স পাও, সেকেন্ড থার্ড টপ 10 হয়ে চান্স পাও, তাহলে তুমি ল, ইকোনমিক্স, পাবলিক অ্যাড, আইআর এর মতো বিষয়গুলো পাবে না, কারণ তুমি ওই শর্তগুলো পূরণ করনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স তো পেলে কিন্তু ভালো বিষয় পড়তে পারলে না, এর থেকে বড় আফসোস আর হতেই পারে না। আজকে এই ভিডিওতে আমি এমন টপ 20 সাবজেক্ট বা ডিপার্টমেন্ট নিয়ে কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেগুলো চান্স পাওয়ার পর পেতে হলে কি শর্ত পূরণ করতে হবে তা আগে জানতে হবে। কারণ তুমি শর্ত না জেনে প্রিপারেশন নিলে, স্বপ্ন দেখলে, চান্স পেলে অবশেষে দেখবা যে ভালো বিষয় পড়তে পারবে না। আর শর্তগুলো জানলে দেখবা কোন বিষয়ে জোর দিতে হবে তুমি আজকেই জেনে যাবা। আজকের এই ভিডিওতে আমি মোট 3টা গিফট দিব, তার মধ্যে একটা হচ্ছে এই জিকের বইটা প্লাস আরো 2টা গিফট। সো শেষ পর্যন্ত আমরা দেখতে থাকি, চলো শুরু করে দেই। প্রথম সাবজেক্টটি হচ্ছে ইকোনমিক্স বা অর্থনীতি। অনেকের স্বপ্ন থাকে ইকোনমিক্স নিয়ে পড়ার, তো সেই জায়গায় কি শর্ত রয়েছে তা জানার আগে জানবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে ইকোনমিক্সের মোট 130টা সিট রয়েছে। হিউজ হিউজ সিট, মানে দ্বিতীয় শ্রেণীর যে সিট বেশি সংখ্যক, এই চিন্তায় দ্বিতীয় শ্রেণীর সিট রয়েছে এটাতে। সেখানে মানবিক থেকে কিন্তু 50টি, বিজ্ঞান থেকে 72টি, কমার্স থেকে 8টি সিট রয়েছে। এখন এটা পেতে হলে খুবই স্পষ্ট করে শুনতে হবে, অনেক কনফিউজিং একটা ব্যাপার। দেখো, মাধ্যমিক ও সমমান পরীক্ষায় গণিতে অ্যাটলিস্ট A- থাকতে হবে। যারা এসএসসি অ্যাটলিস্ট গণিতে A- নাই, তারা ইকোনমিক্সের আশা ছেড়ে দাও। তারপরে তোমার ও লেভেল এটা বাদ দিলাম, ঠিক আছে। উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায়, মানে উচ্চ মাধ্যমিক এবং যারা আলিম পরীক্ষা দিয়ে থাকে তাদের কোন বিষয়গুলো নিতে হবে ইন্টারে। এখন এইচএসসি 27ও কিন্তু এই বিষয়টা মাথায় রাখতে পারো, কারণ তোমরা এসএসসি 27 যখন দেখছো ইকোনমিক্সটা কেন তোমাদের ইন্টারে নিতে হবে সেই উত্তরটা পেয়ে যাবা। যেমন তোমার এইচএসসি লেভেলে অর্থনীতি, সায়েন্স থেকে যারা নিচ্ছে তাদের গণিত, পরিসংখ্যান, অর্থনীতি ও বাণিজ্য, ভূগোল, বাণিজ্যিক ভূগোল, এই বিষয়গুলো যদি না থাকে তাহলে কিন্তু তোমার অর্থনীতি নিয়ে পড়তে পারবা না। হয় তোমার ইন্টারে অর্থনীতি থাকা লাগবে, সায়েন্সের ক্ষেত্রে গণিত থাকা লাগবে, অথবা কমার্সের ক্ষেত্রে অনেকে পরিসংখ্যান নিতে পারে, অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল নামে সাবজেক্ট আছে, এটা থাকতে হবে ইন্টারে, ঠিক আছে। এরপর দেখো, ইসলামিক অর্থনীতি, গার্হস্থ্য অর্থনীতি প্রভৃতি বিষয়সমূহ অর্থনীতির বলে গণ্য হবে না। মানে তোমার ইন্টারে এই সাবজেক্টগুলো আছে বলে তুমি বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি পাবা, এটা কোনো নিয়ম না, থাকতে হবে এই বিষয়গুলো। আর ভর্তি পরীক্ষায় ইংরেজিতে ন্যূনতম 16 পেতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষাটি রয়েছে সেখানে ইংলিশে এমসিকিউতে হচ্ছে 15, রিটেনে কিন্তু 20, এই 35-এর মধ্যে তোমাকে ন্যূনতম 16 পেতে হবে 35-এ। সো বুঝতেই পারছো ইংরেজির গুরুত্ব রয়েছে। এরপরে রাষ্ট্রবিজ্ঞান এবং আন্তর্জাতিক সম্পর্কের মতো 2টা রয়্যাল সাবজেক্ট, যেটার কোনো শর্তই নেই। কোনো শর্ত নেই মানে কি বুঝছো? মানে তুমি যদি এই সাবজেক্টটা চয়েস দাও এবং তোমার সিরিয়ালটা যদি একটু আগে থাকে, সিরিয়াল আগে রাখতে হবে, সিরিয়ালটা আগে রাখতে হবে, কারণ তোমার আগে যে সিরিয়াল সেই তো চয়েস দিলে তাকে তো আগেই সাক্ষাৎকার ডাকা হবে। সেই যদি নিয়ে নেয় তোমার রাষ্ট্রবিজ্ঞান আন্তর্জাতিক সম্পর্ক, তুমি কিন্তু পাবে না। এইটাতে কোনো বিষয়ভিত্তিক বা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টের কোনো সাবজেক্ট ভিত্তিক শর্ত নেই, তবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে সিরিয়ালটা আগে থাকলে তুমি চয়েস দিতে এটা পেয়ে যাবা। সমাজবিজ্ঞান ঢাকা বিশ্ববিদ্যালয় খুব বড় একটা ডিপার্টমেন্টের মধ্যে, যেখানে অনেক সংখ্যক শিক্ষার্থী পড়তে পারে। একটা হচ্ছে এই রাষ্ট্রবিজ্ঞান, আর একটা হচ্ছে সমাজবিজ্ঞান। 150 করে 300 সিট, খয়েন্টের 3000 সিটের মধ্যে 300 সিটই হচ্ছে এই 2টা ডিপার্টমেন্টের। তার মানে বুঝো কত বড় ডিপার্টমেন্ট। তো বুঝতেই পারছো সমাজবিজ্ঞান যে সাবজেক্টটা, মানে আমার যে সাবজেক্টটা, তো সেখানে ভর্তি পরীক্ষা ইংরেজিতে ন্যূনতম 14 এবং বাংলায় 12 পেতে হবে। বাংলায় 12, ন্যূনতম ইংরেজিতে 14। তুমি 14 জায়গায় যদি এখানে 13 পাও, এখানে 12 জায়গায় যদি 11 পাও, তাহলে তোমার দেখবা ঢাকা বিশ্ব চান্স পেয়েছো। চান্স পাওয়ার পর কিন্তু একটা সাবজেক্ট লিস্ট দেয় যে আপনি তো চান্স পেয়েছেন, সিলেক্টেড হয়েছেন, এবার দেখেন আপনার কোন কোন বিষয়গুলো এসেছে। তো অনেকে দেখা যায় ইংরেজিতে খারাপ করার কারণে, বাংলায় খারাপ করার কারণে, ধরো সে 500 সিরিয়াল থেকে, উদাহরণস্বরূপ বললাম, সে সাবজেক্ট পেল 40টা, কেউ আছে 700 সিরিয়াল থেকে সে সাবজেক্ট পেলো 50টা, কারণ ওই যে শর্তগুলো পূরণ করতে পেরেছে। তাহলে চান্স পেলেই হবে না, অধিক অধিক সাবজেক্ট পাওয়ার জন্য কিন্তু শর্ত পূরণ করতে হবে। এখন কিভাবে সেটা করবো আমি টেকনিকটা বলে দেবো, খালি ধৈর্য ধরে ভিডিওটা দেখো। আর তোমাদের রয়্যাল সাবজেক্ট আইন নিয়ে অপেক্ষা করছো, তো আইন নিয়ে একটু পরে কথা বলছি। এইবার গণযোগাযোগ ও সাংবাদিকতা, এটা অনেকের একটা ড্রিম থাকে যে আমি জার্নালিজম নিয়ে পড়ে জার্নালিস্ট হব, দেশের মূলধারা গণমাধ্যমে কাজ করব বা অন্যভাবে স্বাধীনভাবে কাজ করব। তাদের ভর্তি পরীক্ষা বাংলায় 11 পেতে হবে ন্যূনতম, ইংরেজিতে 11, মানে দুইটাতেই 11 থাকলেই তোমার সাবজেক্টটা চলে আসবে। চলে আসার পর তুমি সিলেক্টেডও দিতে পারবা, সাজাইতেও পারবা, সেক্ষেত্রে তোমার সিরিয়ালটা আগে থাকলে কিন্তু এই সাবজেক্টটা পেয়ে যাবা। দেখো, শর্ত তো পূরণ করে তুমি সাবজেক্ট পাবা, কিন্তু ওইটা নিয়ে তখনই পড়তে পারবা যখন তোমার সিরিয়ালটা আগে থাকবে।
কারণ ধরো আমি উদাহরণস্বরূপ বলে দিলাম, তোমার এখানে মোট সিট রয়েছে সাংবাদিকতায় পড়তে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর ভর্তি হয় 65 জন। এখন তুমি 700তম হয়েছো বা 800তম হয়েছো, তো এর আগে যে 699 জন, তার মধ্যেই তোমার 65 জন সিলেক্ট দিয়ে দিল তোমার আগেই এই গণযোগাযোগ ও সাংবাদিকতায়, তখন কিন্তু তুমি সাবজেক্ট চয়েস দেওয়ার পরও পাবা না, তারা পেয়ে যাবে। এরপর অন্য সুযোগ আছে, এটাও বলবো, সমস্যা নেই। আর লোক প্রশাসন মানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, রয়্যাল সাবজেক্ট। তো এই রয়্যাল সাবজেক্ট পেতে হলে ইংরেজিতে 14 পেতে হবে অ্যাটলিস্ট, তাহলে এটা আসবে। এখানে মোট সিট রয়েছে 90টা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তার মধ্যে দেখো, মানবিক থেকেও 30 জন ভর্তি হতে পারবে, কমার্স থেকে সায়েন্স থেকে কমার্স থেকে দুইটা থেকেই 30 করে 90 জন মোট পাবলিক এডে প্রত্যেক বছর পড়তে পারে। তাহলে এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কয়েকটা সাবজেক্ট আমরা দেখলাম যে কোনটা পেতে হলো কোনটা মাথায় রাখতে হবে। এখন আমি আরো দেখাবো, হয়তো তোমার এই বিষয়গুলো মনে নাও থাকতে পারে। সবগুলোকে মনে রাখা সম্ভব, কোনটা শর্ত কি, একটা রিয়েক্ট দিয়ে শেয়ার করে রেখে দাও নিজের টাইম লাইনে, যাতে করে তুমি চান্স পাওয়ার আগে পরে একটু এটা মিলিয়ে দেখে তোমার সাবজেক্টটা চয়েস দিতে পারো। এটা মাথায় রাখতে হবে। 25, 26, 27 সবাই শেয়ার দিয়ে নিজের টাইম লাইনে রেখে দাও একটা রিয়েক্ট দিয়ে। এবার আমরা কথা বলবো এই বাংলা সাবজেক্টটি নিয়ে। অনেকের স্বপ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা পড়বো, থাকতেই পারে। তো সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক ও সমান পরীক্ষায় তোমার বাংলা সাবজেক্টে থাকতে হবে। বাংলায় 200-তে 200 পেতে হবে, এরকম বোঝায়নি। এরপর ভর্তি পরীক্ষায় তোমার অ্যাটলিস্ট বাংলায় 13 থাকতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাংলা এমসিকিউতে হচ্ছে, আমি আবারও বলছি, 15 নাম্বার, এবং লিখিত বা রিটেনে লিখিততে হচ্ছে কত নাম্বার, তোমার 20 নাম্বার। এই 35-এর মধ্যে তোমাকে 13 অ্যাটলিস্ট পেলে তুমি বাংলা সাবজেক্টটা তোমার আসবে। এবার ইংরেজি একটা রয়্যাল, যাকে বলে রয়্যাল সাবজেক্ট, ঠিক আছে, রয়্যাল ভাইয়া, রয়্যাল সাবজেক্ট। অনেকের স্বপ্ন থাকে আমি ইংরেজি পড়বো, ঠিক আছে। তো ইংরেজি পেতে হলে তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে, যে তোমার 10 নম্বর ইংরেজি লিখিততে পেতে হবে এবং সর্বমোট 19 পেতে হবে। এখানে একটু খেয়াল রাখতে হবে, আমরা কি বলেছি একটু আগে, যে ইংরেজিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লিখিততে 20 মার্ক রয়েছে, সেই 20-এর মধ্যে লিখিততে অ্যাটলিস্ট 10 পেতে হবে। তার মানে যারা ইংরেজি নিয়ে পড়তে চাও, তোমরা ইংলিশ রিটেনে গুরুত্ব দিয়ে পড়বে, এইটা বুঝতে পারলে এই ভিডিওটা দেখে। কারণ তুমি যদি 10-এর কম পেয়ে চান্সও পেয়ে যাও, ইংরেজি নিয়ে তো পড়তে পারছো না, তাই লিখিততে 10 পেতে হবে অ্যাটলিস্ট, আর সর্বমোট 19 পেতে হবে এই 35-এর মাঝখানে। তার মানে বোঝা যাচ্ছে ইংরেজি পেতে হলে মোটামুটি ইংরেজিতে ভালো একটা মার্ক ক্যারি করতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। কারণ তুমি ইংরেজি পাবা আর ইংরেজিতে একটা ভালো মার্ক তুমি গেইন করবা না, তা তো হতে পারে না। এরপরে আরবি সাবজেক্টটি রয়েছে। অনেকে আসে মাদ্রাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসেন, অনেক ভালো ভালো মাদ্রাসা থেকে, বা অনেকের স্বপ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ইসলামিক ধর্মের যেই সাবজেক্টগুলো রয়েছে সেগুলো নিয়েই পড়তে চাই। তো সেক্ষেত্রে দাখিল পরীক্ষায় আরবি বিষয় ন্যূনতম বি গ্রেড, মানে যেটাকে আমরা এসএসসি বলি, আর আলিম পরীক্ষায় বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আরবি শিক্ষা, বাংলা ইংরেজি বিষয় তোমাকে থাকতেই হবে, ঠিক আছে। তো বি গ্রেড যাদের নাই এসএসসিতে আরবি দাখিলে, তারা কিন্তু আবার আরবি নিয়ে পড়তে পারবে না। সো মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। আর এখানেও কিন্তু 100-র মতো সিট রয়েছে, যেখানে কমার্স পড়তেই পারে না, এবং মানবিক থেকে 80টা সিট রয়েছে, সায়েন্স থেকে 20টি সিট রয়েছে হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই আরবি বিভাগে, যেটা কিন্তু 100টা সিট, একটা বড় ডিপার্টমেন্ট আমরা বলতে পারি। ইংরেজিও দেখো 110টা, অনেক বড় একটা ডিপার্টমেন্ট। বাংলাতেও দেখো 110টা, ঠিক আছে। সো এটা মাথায় রাখতে হবে। এবার আমরা এমন দুটা ডিপার্টমেন্ট নিয়ে কথা বলবো যেটা অনেকের হচ্ছে পেশা, নেশা, স্বপ্ন বা চর্চা করে ছোটবেলা থেকে। একটা হচ্ছে সঙ্গীত, আরেকটা হচ্ছে তোমার থিয়েটার অ্যান্ড পারফরমেন্স, যেটা আমরা নাট্যকলা বিভাগ বলে থাকি। তো এই দুইটার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়া ছাড়াও আরেকটা ডিফারেন্ট নিয়ম রয়েছে। নিয়মটা বলে দেই, যে ভর্তি পরীক্ষা তো তুমি দিবা, চান্স তো পাবাই, সেটার পাশাপাশি তোমাকে 50 নম্বরের একটা ভাইবা হবে এবং ব্যবহারিক পরীক্ষা হবে। সেখানে ন্যূনতম তোমার 25 পেতেই হবে, আর সিট রয়েছে মোট 25টা প্রত্যেক বছর, ঠিক আছে। তো এক্সট্রা কিন্তু একটা মৌখিক বা ভাইবা তোমাকে ফেস করতে হবে এইটার ক্ষেত্রে, কারণ তুমি থিয়েটার পারফরমেন্স করবা একটু, ঠিক আছে। তারপর সঙ্গীতে যারা পড়তে চাও, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত নিয়ে সামনে বড় হতে চাও, তোমাদের জন্য ভর্তি পরীক্ষা ছাড়াও 50 নম্বরের মৌখিক ও ব্যবহারিক থাকবে, যেখানে ন্যূনতম 25 পেতে হবে। এবং যদি সঙ্গীত বিষয়ে আই মিউজিক পরীক্ষায় ন্যূনতম সি গ্রেড প্রাপ্ত শিক্ষার্থীদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও যন্ত্র সঙ্গীত অনেক ইনস্ট্রুমেন্ট কিন্তু রয়েছে, সেইগুলোতে পড়তে আগ্রহী প্রার্থীদেরকেও কিন্তু ভর্তির জন্য প্রায়োরিটি দেওয়া হবে। সেটাতে সিট রয়েছে কিন্তু 60টি। সো সঙ্গীতে কিন্তু মানবিক থেকে 30 জন পড়তে পারে, বিজ্ঞান থেকে 20 জন, এবং ব্যবসা শিক্ষা শাখা থেকে প্রত্যেক বছর 10 জন পড়তে পারে। সো সঙ্গীত বিভাগে ভর্তি হয়ে তুমি কি সিঙ্গার হয়ে যাবা কিনা আমাকে একটু কমেন্টে জানিও।
रुख जिंदगी ने मोड़ लिया कैसा, हमने सोचा नहीं था कभी ऐसा, रुख जिंदगी ने मोड़ लिया कैसा, हमने सोचा नहीं था कभी ऐसा, आता नहीं यकीन क्या से क्या हो गए, किस तरह मैं तुमसे बेवफा हो गए, दिल दे दिया है जान तुम्हें देंगे, दगा नहीं करेंगे सनम, ओ दिल दे दिया है जान तुम्हें देंगे, दगा नहीं करेंगे सनम, ओ रब दी कसम यारा, रब दी कसम, इंसाफ कर दो मुझे, माफ कर दो, इतना ही कर दे करम। ভাইবো না ভাইয়া আবার সঙ্গীত ডিপার্টমেন্টে, আমি সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টে আছি। সো তারপরে এইবার এই স্লাইডটাতে রয়েছে তোমাদের সেই স্বপ্নের আইন বিভাগ বা ডিপার্টমেন্ট। তো প্রথমে আমরা ক্রিমিনোলজি নিয়ে আলোচনা করব, যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। মোট সিট রয়েছে 50টি, যেখানে ইংরেজিতে 16 পেতে হবে। তার মানে একটা বিষয় কি তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ যে ইংরেজিতে ভালো মার্ক তুলতে পারলে, 20+ পেতে পারলে আউট অফ 35, তোমরা একটা সেফ জোনে থাকছো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিক সংখ্যক সাবজেক্ট আসছে। এরপরে গুরুত্বপূর্ণ বিষয় কি দেখছো, তোমাদের সিরিয়ালটা যদি একটু আগায় রাখতে পারো তাহলে তুমি তোমার পছন্দের সাবজেক্টগুলোর মধ্যে যে কোনো একটা পেয়ে যাবা। তো এটার জন্য কি করতে হবে আমি বলবো। এইবার আমরা কথা বলবো, এটা একটা ভালো সাবজেক্ট রয়েছে, সেখানেও তোমার শর্ত রয়েছে, এটাতে কোনো শর্ত নেই, শর্ত নেই। এবার আইন, ভর্তি পরীক্ষায় বাংলায় ন্যূনতম 19, ইংরেজিতে ন্যূনতম 21, সাধারণ জ্ঞানে ন্যূনতম 15। আমি আবারও বলছি, এমন একটা সাবজেক্ট যেখানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান তিনটাতেই শর্ত রয়েছে। সাধারণ জ্ঞানে 30টা এমসিকিউর মধ্যে ন্যূনতম তোমাকে 15 পেতে হবে 30 নাম্বারের মধ্যে, বাংলায় পেতে হবে 19 আর ইংরেজিতে 21। এইটা আমি যে সাবজেক্ট চয়েসটা দেখাচ্ছি এটা হচ্ছে তোমার এইচএসসি 24 সালে যারা ঢাবিতে পরীক্ষা দিয়েছে, এটা কিছুটা চেঞ্জ হতে পারে এবং না হওয়ার সম্ভাবনাই বেশি। সো এইবার দেখো, যারা ও লেভেল বা মাদ্রাসায় রয়েছে তাদের ইংরেজিতে ন্যূনতম সিগ্রেড থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় ইলেকটিভ ইংলিশে ন্যূনতম 21 থাকতে হবে। এগুলো হচ্ছে যারা ইংলিশ মিডিয়াম বা বিদেশ থেকে এসে পড়বে তাদের জন্য। বাট তোমরা যারা বাংলা মিডিয়াম, আমি আবারও বলে দিচ্ছি, বাংলায় 19, কান খুলে শুনে রাখো, ইংরেজিতে 21, কান খুলে শুনে রাখো, সাধারণ জ্ঞানে হচ্ছে 15, কান খুলে শুনে রাখো। এই শর্ত পূরণ না করলে তোমার আইন আসবে না। এখন আইন বিভাগের সিট রয়েছে মোট 110টি, মানবিক থেকে বেশি 55টি, বিজ্ঞান থেকে 37টি, কমার্স থেকে 18টি সিট রয়েছে, এর বেশি পড়তে পারবে না। তো এখন খেয়াল করে দেখো যে তোমার মানবিক থেকে 15টি, তোমার 55টি সিট রয়েছে। তো সেক্ষেত্রে তুমি মানবিকে ধরো, মানবিকের জন্য তো আলাদা মেধা তালিকা হয়, 37টি যেটা হয় বিজ্ঞানের জন্য সেখানেও আলাদা মেধা তালিকা হয়। তারপর তো এই মানবিক থেকে তুমি যদি আইন পেতে চাও, তুমি অন্তত 70 সিরিয়ালের মধ্যে থাকতে হবে, তাহলে আশা রাখতে পারো হ্যাঁ 70 বা 60-70 মতো থাকলে হয়তো কেউ কেউ হয়তো অন্য সাবজেক্ট নিয়ে নিবে, 55টা সিটের মধ্যে আমি একটা পেতে পারি। আর কমার্স থেকে 37টি সিটের মধ্যে তুমি ধরো 45 যদি তোমার মেধা তালিকা হয় বা 50 হয়, এখানে 18টি সিটের মধ্যে তোমার যদি মেধা তালিকা 25 হয়, আমি একটা ধারণা করে বলছি, তাহলে কিন্তু তুমি আইন নিয়ে পড়তে পারবা। সো এই বিষয়টা মাথায় রাখতে হবে, আইন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমাদের অনেকের স্বপ্ন থাকে। এবার সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ভালো ডিপার্টমেন্ট, যেখানে রেজাল্টটা খুব ভালো হয়, স্ট্যান্ডার্ড মানের হয়। তো সেখানে কোনো শর্ত নেই, তবে ইংরেজি মাধ্যমে পড়তে হবে। কি বলছে, কথাটা বলছে যে এখানে কোনো শর্ত নেই, তবে তুমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তখন কিন্তু লেকচারগুলো ইংলিশে হবে, টিচাররা লেকচার দেবে ইংলিশে, লিখতে হবে ইংলিশে, এটা বুঝিয়েছে। এটা বলার কি কারণ আমি জানলাম না, কারণ আমি যখন সমাজবিজ্ঞানে পড়ছি, অন্য কেউ অন্যান্য ডিপার্টমেন্টে পড়ছে, তারাও কিন্তু ইংরেজি মাধ্যমেই পড়াশোনা করে। তবে হ্যাঁ,
তুমি যদি ধরো সমাজবিজ্ঞানে পড়ো, একটু কথাগুলো শুনে রাখো, এগুলো গুরুত্বপূর্ণ। কেউ হয়তো তোমাকে কখনো বলবে না যে আমি ধরো সমাজবিজ্ঞানে পড়ি, আমি যখন আমার ডিপার্টমেন্টের পরীক্ষাগুলো দেই তখন কিন্তু অপশন থাকে, আমি যখন ফর্ম পূরণ করি আমি কি বাংলায় লিখতে চাই কিনা ইংরেজিতে লিখতে চাই কিনা অপশন থাকে, খুব সম্ভবত সেখানে ইংরেজিতেই লিখতে হবে আবশ্যিক, এটা বোঝানো হয়েছে। তো এরপরে আমাদের যে সাবজেক্ট রয়েছে সেটা হচ্ছে মোটামুটি শেষ দিকে আমরা চলে এসেছি। একটা হচ্ছে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, যেটাকে আমরা IER বলে থাকি, সেটার আন্ডারে 3টা বিভাগ রয়েছে। এগুলো কিন্তু খুব মানসম্মত একটা অনুষদের বিভাগ। তো এখানেও দেখো কিছু শর্ত রয়েছে, ঠিক আছে, বাংলায় 15, ইংরেজিতে 15, বাংলায় 14, ইংরেজিতে 14, তো মোটামুটি সেফ জোনে। এইবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু ভাষা সংক্রান্ত ডিপার্টমেন্ট রয়েছে, যেখানে অনেকে পড়ে ওই দেশে দ্রুত চলে যেতে পারে এবং ওই সাবজেক্টগুলো পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা বা সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্টের শিক্ষকতা কিন্তু করতে পারে। সেক্ষেত্রে কি কি বিষয় রয়েছে দেখো, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ রয়েছে, চাইনিজ ল্যাঙ্গুয়েজ, জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার, তারপর দেখো ইংলিশ ফর স্পিকার্স অফ আদার ল্যাঙ্গুয়েজেস, ইসল যেটাকে বলা হয়, সাবজেক্টগুলো রয়েছে। সেখানেও কিন্তু মোটামুটি দেখো কিছু শর্ত রয়েছে। তো এখন শর্ত শুনে তোমাদের মাথায় কি একটা বিষয় আসলো না যে বাংলায় অ্যাটলিস্ট ভর্তি পরীক্ষায় যদি আমি তোমার 16+ পাই এবং ইংরেজিতে অ্যাটলিস্ট যদি 16+ পাই, তাহলে আমাকে আমার মোস্ট একদম মেজরিটি সাবজেক্ট চলে আসছে। আর একদম টপ নচ পেতে হলে তোমার বাংলা হচ্ছে 19, ইংরেজিতে 21, জিকেতে 15 পেলে আমি আইন চলে আসছে। তার মানে এখন তুমি একটু চিন্তা করে দেখো, চান্স পেলেই কি হবে নাকি আমার এরকম টপ সাবজেক্টগুলো পেলেই হবে? এছাড়াও কিন্তু অনেক সাবজেক্ট ছিল, সেগুলো টপ, কিছুর হয়তো শর্ত ছিল না, কিছু হচ্ছে তথাকথিত টপ, তাই আমি টপ সাবজেক্টগুলোই দেখালাম। এখন একটা বিষয় মাথায় রাখো, শেষ অংশে ভিডিওতে আমি বলবো যে তোমরা বাংলা ইংরেজিতে তো জোর দিবা, কিন্তু সিরিয়ালটা যদি আগায়া না থাকে তাহলে তুমি ভালো বিষয় নিয়ে কখনোই পড়তে পারবে না। তোমার থেকে দেখবা যে তুমি 400তম হয়ে যে সাবজেক্ট পাওনি, কেউ 500 600তম হয়ে তোমার চেয়ে ভালো সাবজেক্ট পেয়ে গেল, তখন তোমার খুবই আফসোস আপসেট সবই লাগবে। সেটা থেকে উত্তরণের উপায় তোমাকে আমি বলে দিচ্ছি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে তুমি তোমার পছন্দের সাবজেক্ট তখনই পাবা যখন তোমার সিরিয়ালটা আগাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক সময় যেটা হয়, অনেকে বাংলা ইংলিশে ভালো করতে পারে না যে কোনো কারণে, প্রত্যেক বছর দেখা যায় যে বাংলা ইংলিশে সর্বোচ্চ ফেল, ইংরেজিতে সর্বোচ্চ ফেল, 10% পাস করে। তো সেক্ষেত্রে সিরিয়ালটা তারা কিভাবে আগায়? জিকেতে এই যে আমি বললাম যে এত কমন পড়েছে, আমার শিক্ষার্থীরা 27, 28 এমনকি 29 পেয়েও তারা কিন্তু সিরিয়ালটা আগায় ফেলে ভালো বিষয় পড়তে পারে। তাই ভালো বিষয় পড়ার ক্ষেত্রে এই জিকের গুরুত্ব কিন্তু অপরিসীম। দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় রুটে চান্স পাওয়ার ক্ষেত্রে বা চারুকলা, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন বলছি, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, গুচ্ছ, কুমিল্লা, খুলনা, হাজী দানেশ, তারপর হচ্ছে সাস থেকে শুরু করে যত মেডিকেল, ডেন্টাল, নার্সিং, 7 কলেজ, এখন তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ছাড়া ভর্তি হওয়া যায় না, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ছাড়া ভর্তি হওয়া যায় না। তাহলে তুমি না পড়ে কোথায় যাবা? অ্যাডমিশনের প্রস্তুতি না নিয়ে কোনো উপায় আছে? বা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটা 7 কলেজ ছিল সেখানে ভর্তি পরীক্ষা, তাই তোমাকে ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হতেই হবে। আর সেখানে তোমার যে বিষয়টাকে তুমি কখনোই ইগনোর করতে পারবা না সেটা সাধারণ জ্ঞান। এখন আমি যে সাধারণ জ্ঞান পড়াই, আমার এখানে একটা স্ক্রিনশট দেখো, 2-3টা স্ক্রিনশট দিই যে এই 24 সালকে যে পড়িয়েছি, 6000 শিক্ষার্থী পড়িয়েছি পেইড ব্যাচে, তাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় দেখো 30টার মধ্যে 27টাই হুবহু কমন। এবং আমি বলছি এই টপিকটা আসবে, এই লাইনটা আসবে, শত শত লাইনের মধ্যে দাগাই দিয়ে চলে আসছে। মেডিকেলে দেখো কমন সর্বোচ্চ, চারুকলায় কমন, রাজশাহী চট্টগ্রামে কমন, জাহাঙ্গীরনগরে কমন, জগন্নাথে কমন, কুমিল্লাতে কমন ছিল। আমার কোর্স থেকে স্ক্রিনশটগুলো দিচ্ছি। এখন তোমরা যারা 25 ব্যাচ, 26 ব্যাচ বা এইচএসসি, মানে তোমরা যারা 27 ব্যাচ বা যারা সেকেন্ড টাইম এবার চান্স পাওনি, পরের বছর দিবা, জিকে ভালো করে প্রস্তুতি নিতে চাও, তাহলে আমার নাবিলস জিকে পেজে নক দিয়ে ফেলো। নাবিলস জিকে পেজে নক দিয়ে বলো ভাইয়া কমন পড়ছে, ভিডিওগুলো আমাকে দেখানো, ওগুলো দেখে তারপর এখানে আমরা ভর্তি হব। এখন কেন ভর্তি হবা? দেখো তুমি অনেক জায়গায় হয়তো পড়তে পারো, কোচিং করতে পারো, অফলাইনে অনলাইনে বা বই পড়তে পারো, কিন্তু তোমার মাঝে মধ্যে মনে হতে পারে অ্যাডমিশনের মাঝখানে এসে জিকেটা তো আমার এখন মনে পড়তেছে না, মনে থাকতেছে না, বুঝি নাই, বা আমার বোরিং লাগতেছে, কমন পাবো তো? এই ফিলিংসটা দেরিতে হলে তুমি দেখবা আমার কোর্সের অনেক ক্লাস চলে গেছে, লাইভ ক্লাস মিস করবা। আর তাই তোমাদের যাদের স্বপ্ন এই সকল বিশ্ববিদ্যালয়, তোমরা বাংলাদেশ জিকে, আন্তর্জাতিক, সাম্প্রতিক, প্রতি লেকচারের উপর পরীক্ষা, প্রতি ক্লাসের পরপরই ওই পিডিএফ স্লাইডটা আমি দিয়ে দিই যেখান থেকে কমন পড়ে, অনেকে নোট করে নেয়, অনেকে প্রিন্ট করে নেয়, সেখান থেকে কমন পড়ে। প্রতিদিনের পত্রিকার আপডেট থাকে আমার এই কোর্সের, কারণ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সাম্প্রতিক জিকেতে প্রশ্ন আসে, তাই প্রতিদিন পত্রিকা কী কী ঘটে, কী কী আসতে পারে তা দিয়ে দেই। তারপর রিভিশন ও সলভ ক্লাস থাকে, পারফেক্ট মডেল টেস্ট থাকে, গিফট হিসেবে বিগত সালে প্রশ্ন ব্যাংক সলভ করে দেই এই একটা সাধারণ জ্ঞান কোর্সে। তাহলে কমন পড়লো সেই ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো পেজে নক দিলে।
এই সাবজেক্টটা পাচ্ছ, কারা কারা চান্স পেলো। তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় D1 ইউনিটে ফার্স্ট হয়েছে আমার কোর্স থেকে, ষষ্ঠ হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 35তম, হ্যাঁ, তারপর হচ্ছে 39তম, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো ভালো র্যাঙ্কিং করে ল পড়ছে, সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে আছে। সো এখন তোমরা যারা ভর্তি হতে চাও, কারা চান্স পেয়েছে, কমন পেয়েছে, কোন কোন জায়গায় কমন ছিল, সব জানতে নাবিল জিকে পেজে নক দিয়ে ফেলো। এখন কিন্তু কোর্সের প্রায় 2600 টাকা, কিন্তু আমি বাদ দিয়ে দিলাম। এই যে এই ভিডিওটার রেফারেন্স দিয়ে তুমি যদি বলো ভাই আমি ভিডিওটা দেখে আসছি, তোমার জন্য থাকবে মাত্র 1500 টাকা। এই 1500 টাকা পে করলে আর কোনো টাকাই লাগবে না, সকল বিশ্ববিদ্যালয় জিকে কভার হয়ে যাবে, এক্সাম মডেল টেস্ট সব সহ ইনশাল্লাহ। এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের আগেই আমি কিন্তু কি দিয়ে দিই, একটা সিক্রেট সাজেশন দিয়ে দিই যেখান থেকে কমন পড়ে। সো এটা নিয়ে বলতে গেলে আরো অনেক কথাই বলা যায়। তো আরেকটা বিষয় হচ্ছে, এই ভিডিওটা যারা সর্বোচ্চ শেয়ার দিবে এবং মেনশন দিবে, নিজের আইডিতে শেয়ার দিবে, একটা রিয়েক্ট দিয়ে সেই স্ক্রিনশটগুলো আমাকে নাবিলস জিকে পেজের মধ্যে দিবে ইনবক্সে, ভাই আমি শেয়ার দিচ্ছি দেখেন, তাহলে তোমাদেরকে আমার যে বইটা দেখালাম সাধারণ জ্ঞানের 5টা বই 5 জনকে ফ্রি দিব। এর পাশাপাশি ধরো বই না পেলেও 333টা এমন ওয়ার্ড আছে যেখান থেকে অ্যাডমিশন বা চাকরি পরীক্ষায় ওয়ার্ড কমন এসে যায়, কারণ ইংলিশে ভালো করতে বেশি ওয়ার্ড মিনিং জানতে হয়। তো সেক্ষেত্রে তুমি যদি ওয়ার্ড মিনিং এর পিডিএফটা পেতে চাও সিক্রেট, এবং এমন কিছু সাধারণ জ্ঞানের ফ্রি ভিডিও আছে টেকনিকে যেগুলো সেকেন্ডে সেকেন্ডে মুখস্থ করা যায়, সেগুলো দেখতে শেয়ার দিয়ে স্ক্রিনশটটা নাবিল জিকে পেজে দাও, স্ক্রিনশট না দিলে কিন্তু এই গিফটগুলো পাবা না। সো এটা করে দাও। আর যারা কোর্সে ভর্তি হতে চাও বা কোর্সের সম্পর্কে আরো জানতে চাও, হোয়াটসঅ্যাপ কোনো জায়গায় নক দিবা না, নক দিবা হচ্ছে আমার এই নাবিলস জিকে ফেসবুক পেজের ইনবক্সে নক দিবা, ভাইয়া আমি কোর্সে ভর্তি হতে চাই, আমাকে ভর্তি করিয়ে নেন, জিকে নিয়ে প্যারায় আছি। তুমি যখনই দেখো তোমার এটা কাজে লাগবে, কারণ এই ভিডিওটা হয়তো 1 বছর 2 বছর পরেও কেউ দেখতে পারো, কিন্তু তখনও কিন্তু আমার জিকে কোর্স চলমান আছে, আমাকে নক দিলেই নাবিল জিকে পেজে তুমি কিন্তু ইনশাল্লাহ ভর্তি হয়ে যেতে পারবা। আর এই গত বছর আমার নিজের লেখা এমসিকিউ ইনসাইট সাধারণ জ্ঞানের এই প্র্যাকটিস বইটা থেকে এই পরিমাণ প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিকে প্রশ্ন হুবহু কমন ছিল, তা দেখতে নাবিল জিকে পেজে নক দিয়ে ফেলা। আমি একটা ভিডিও দিব তোমাকে, ভিডিওতে ধরায় ধরে দেখাবো কোন পেজ থেকে কোন প্রশ্নটা কমন পড়েছে, আর আমার কোর্স থেকেও কয়টা কমন পড়েছে তাও দেখতে পারবা এই একটা ভিডিওর মধ্যেই। সো শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, সকল বিশ্ববিদ্যালয় কমন ছিল। এবং এই যে 48তম বিসিএস পরীক্ষা হয়েছে বিশেষ, সেখানেও কিন্তু 40টা প্রশ্নের মধ্যে প্রায় 30-32টা কমন ছিল এই বইটা থেকেই। সো এই এমসিকিউ ইনসাইট বইটা অর্ডার করতে বা আরো জানতে কমনের ব্যাপারগুলো চাকরি বা যে কোনো বিশ্ববিদ্যালয় অ্যাডমিশনে এটা প্র্যাকটিস করলে হবে ইনশাল্লাহ। নাবিল জিকে পেজে নক দিয়ে ফেললেই এই বইয়ের বিস্তারিত আমি জানিয়ে দিব যে ভাই আমি এমসিকিউ ইনসাইট বইটা অর্ডার করতে চাই বা এই সম্পর্কে জানতে চাই, আমার এইচএসসি ব্যাচ এত। কোনোভাবে মিস করো না, এখনই নক দিয়ে ফেলো।